এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনাপ্রসূত। এর সাথে কোনো বাস্তব ব্যক্তি, ঘটনা বা স্থানের মিলিয়ে দেখা ঠিক নয়। কোনো চরিত্র বা ঘটনার সাথে বাস্তব জীবনের কোনো মিল থাকলে তা সম্পূর্ণরূপে কাকতালীয়। এই গল্পের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন। নমস্কার বন্ধুরা, আমি রূপম আর আপনারা শুনছেন রূপম স্টোরি লাইন্স। আজ আমাদের বিশেষ নিবেদন হেদর বনের ছায়া। বন্ধুরা, গল্প শুরু করার আগে কিছু কথা আমি আপনাদের বলতে চাই। বন্ধুরা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ আমার 0 থেকে 300 জন ফ্যামিলি মেম্বার সাবস্ক্রাইবার হয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্য। আর আমাকে এভাবেই সাপোর্ট করুন আর ভালোবাসা দিয়ে যান, যাতে আমাদের পরিবার আরও বড় হতে পারে। আর আমার থেকে আর হয়তো অনেক অনেক বড় ইউটিউবার আছে বা গল্পের চ্যানেল আছে, তাদের মধ্যে থেকেও যে আপনারা আমাকে ভালোবেসেছেন, আমাকে সাপোর্ট করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ আবার আপনার সবাইকে। আর এভাবেই আমাকে ভালোবাসা দিন। আর অবশ্যই আমার গল্পটা আপনার একজন বন্ধুর সাথে শেয়ার করুন, যাতে তারাও আমার গল্প শুনতে পারে। আর অবশ্যই আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী গল্প শুনতে পারেন। আর এই একটা গল্প তৈরির পেছনে হয়তো বড় বড় চ্যানেলদের রাইটার আলাদা থাকে, এডিটিংয়ের জন্য তাদের এডিটর থাকে, এবং এই ভয়েস রেকর্ডিংয়ের জন্য তাদের আলাদা আর্টিস্ট থাকে, ভয়েস আর্টিস্ট। কিন্তু আমি সম্পূর্ণ একা মানুষ, আমার ছোট্ট চ্যানেল, তাই আমি একাই গল্প লিখি, একাই ভয়েস রেকর্ডিং করি এবং একাই এডিটিং করি। তার জন্য আপনাদের সবার কাছে গল্পটা দেওয়া একটা বিশাল চাপের হয়ে যায়। তাই একটু গল্পটা এদিক ওইদিক হয়ে যায়, তো আপনার প্লিজ একটু দয়া করে মন দিয়ে শুনবেন গল্পটা। আমার হয়তো ভয়েসটা আপনাদের একটু এদিক ওইদিক লাগবে, কারণ আমার কাছে প্রপার মাইক নেই, যেটা বড় ইউটিউবারদের কাছে থেকে থাকে। তো আমি ছোট ইউটিউবার বা ছোট ক্রিয়েটার বুঝতে পারেন, অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন, যাতে আমি আরও আগে যেতে পারি। আর আমার গল্পগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন যদি ভালো লাগে। আপনাদের সবাইকে আমার ভালো গল্প দেওয়ার মোটিভ, কিন্তু আমি চেষ্টা করি যতটা সম্ভব আপনাদের কাছে ভালো গল্প নিয়ে আসার, তুলে ধরার ভালো করে। তো একটু সাপোর্ট করবেন এই আশায় রাখছি। চলুন গল্পটা শুরু করি, আর বেশি কথা বলবো না। বাংলার প্রত্যন্ত গ্রাম, চারপাশে ঘন বন, তারই মাঝে ছোট্ট একটা অজানা গ্রাম, নাম হেদরপুর। গ্রামের লোকেরা অদ্ভুতভাবে ভয় পায় হেদর বনকে। সূর্য ডোবার পর সেখানে পা রাখে না কেউ। বিশ্বাস, ওই বনের ভেতর অদৃশ্য কিছু বাস করে। শরৎকালে একদিন কলকাতা থেকে গবেষক অরিন্দম আর তার বন্ধু দীপঙ্কর হেদরপুরে এলো। তারা লোকগাথা নিয়ে গবেষণা করে, শুনেছিল হেদর বনের ভৌতিক কাহিনী, তাই প্রমাণ খুঁজতে এলো এখানে। গ্রামের লোকজন প্রথমে কিছু বলতে চায়নি। বুড়ো হরিনাথ বলে দিল, বাবু, ওই বনের সূর্য ডোবার পর যাবেন না। সেখানে ডাক শোনা যায়, কিন্তু যে যায় সে আর ফিরে আসে না। অরিন্দম হেসে উড়িয়ে দিল, বলল, সবই অন্ধবিশ্বাস। কিন্তু দীপঙ্করকে যেন কিছু একটা অস্বস্তিতে ধরল। সেই রাতেই অরিন্দম আর দীপঙ্কর থাকার জন্য গ্রামের এক কুড়ে ঘরে উঠল। গভীর রাত হলে বাইরে অদ্ভুত আওয়াজ শোনা গেল। মনে হলো কেউ যেন বনের দিক থেকে হাঁসফাঁস করছে। দীপঙ্কর জানালা খুলে দেখল, হঠাৎ অন্ধকার থেকে দুটো জ্বলন্ত চোখ তার দিকে তাকিয়ে আছে। সাথে সাথে সে জানালা বন্ধ করে দিল। অরিন্দম আবারও বলল, এসব ভ্রম, আলো ছায়ার খেলা। কিন্তু দীপঙ্করের গায়ে কাঁটা দিয়ে উঠল। পরদিন সকালে তারা বনে ঢুকল। বনের গভীরে এক অদ্ভুত কুঁড়ে ঘর পেল। ঘরটা ভাঙাচোরা, চারপাশে শুকনো লতাপাতায় ঢাকা, দরজায় লাল সিঁদুর মাখানো হাতের ছাপ। ভেতরে ঢুকে অরিন্দম পুরনো পুঁথি পেল, তাতে লেখা, এই বন রক্ত চায়, রক্তে পিপাসিত সে, তার নাম উচ্চারণ করো না। দীপঙ্কর বইটা হাতে নিতেই হঠাৎ চারপাশে ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। কোথা থেকে যেন এক মহিলা কণ্ঠ ভেসে এলো, ফিরে যা, ফিরে যা এখান থেকে। সেই রাতেই ভয়াবহ ঘটনা ঘটল। অরিন্দম ঘুমাতে পারেনি। হঠাৎ দরজায় খটখট শব্দ। দরজা খুলে দেখে বাইরে কেউ নেই, কিন্তু মাটিতে রক্তের ফোঁটা। একটু পরেই দীপঙ্কর ঘুমের মধ্যে থেকে চিৎকার করে উঠল। সে দেখেছে একটা সাদা শাড়ি পরা মহিলা, যার মুখ দেখা যায় না, ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। গ্রামের লোকেরা পরদিন সকালে এসে জানালো,
ওই মহিলার নাম কেউ মুখে আনে না। সে হেদর বনের ছায়া, যাকে সে বেছে নেয় তার পরিণাম ভয়ঙ্কর। অরিন্দম সিদ্ধান্ত নিল তদন্ত করবে। গ্রামবাসীরা গল্প শোনালো। জানা গেল প্রতি 10 বছরে একবার কেউ না কেউ বনে ঢুকে নিখোঁজ হয়। কেউ বলে ভূত, কেউ বলে অভিশাপ, কিন্তু সত্যিটা কেউ জানে না। এক বুড়ি বলল, অনেক আগে এই বনে এক বিধবা থাকতো। গ্রামের লোকেরা তাকে ডাইনি বলে পুড়িয়ে মেরেছিল। তারপর থেকেই এই অভিশাপ। অরিন্দম বুঝল ইতিহাসের সাথে বর্তমানে ভৌতিক ঘটনাগুলো জড়িত। এক রাতে অরিন্দম ও দীপঙ্কর আবার বনে ঢুকল টর্চ হাতে। এগোতে এগোতে তারা ভাঙা মন্দির পেল। মন্দিরের ভেতরে লাল আলো জ্বলছিল। হঠাৎ এক সাদা শাড়ি পরা অভয়াবহ দেখা দিল। তার মুখ ঢাকা, কিন্তু চোখ দুটো অগ্নিশিখার মতো। সে ধীরে ধীরে দীপঙ্করের দিকে এগিয়ে এলো। দীপঙ্কর চিৎকার করতে গেল, কিন্তু গলা থেকে যেন শব্দ বের হচ্ছে না। অরিন্দম টর্চ জ্বালিয়ে দিল, আর মুহূর্তেই অভয়াবহটা মিলিয়ে গেল। কিন্তু দীপঙ্কর অচেতন হয়ে পড়ল। অরিন্দম বই ঘেটে জানতে পারল হেদর বনের ছায়া আসলে সেই বিধবার আত্মা। সেই প্রতিশোধের আগুনে জ্বলছে। প্রতি 10 বছর অন্তর সে এক পুরুষকে নিজের বলি হিসাবে বেছে নেয়। অরিন্দম বুঝল এবার লক্ষ্য দীপঙ্কর। অরিন্দম সিদ্ধান্ত নিল সে একই ছায়ার মুখোমুখি হবে। রাতের আধারে আবার বনে গেল। মা মন্দিরে ভেতর দাঁড়িয়ে ডাক দিল, তুই যদি থাকিস বের হয়ে আয়। হঠাৎ বাতাস থেমে গেল, চারিদিক নিস্তব্ধ। আর এক মুহূর্তে সেই ছায়া উদয় হলো। এবার তার মুখ দেখা গেল, দগ্ধ, বিকৃত, আর চোখে অসীম ঘৃণা। অরিন্দম বইয়ের মন্ত্র পড়তে লাগলো। ছায়া হাহাকার করে উঠল। ভয়ঙ্কর চিৎকারে বন কেঁপে উঠল। শেষ মুহূর্তে দীপঙ্কর এসে অরিন্দমকে টেনে বের করে আনলো। ভোরের আলো পড়তেই ছায়া মিলিয়ে গেল। গ্রামবাসী বলল, অভিশাপ আপাতত থেমেছে, কিন্তু সে আবার ফিরবে। অরিন্দম ও দীপঙ্কর গ্রাম ছেড়ে চলে গেল, কিন্তু সেই রাতের আতঙ্ক তাদের জীবনের অন্তিম দিন পর্যন্ত থেকে যাবে। হেদর বনের ছায়া কখনই পুরোপুরি মরে না। সে অন্ধকারের সাথে বেঁচে থাকে। যখন সূর্য ডুবে যায় আর বন নিস্তব্ধ হয়, অন্ধকার নেমে আসে, তখনই শোনা যায় তার ফিসফিসানি। বন্ধুরা, শেষ হলো আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের মতো এখানেই রাখছি। পরের দিন দেখা যাচ্ছে একটা ধামাকাদার নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই রূপমের স্টোরি লাইন শুনতে থাকুন। ধন্যবাদ।